এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদীর এই শ্রীলঙ্কা সফরকে আর 5টা সফরের সঙ্গে আপনারা গুলিয়ে ফেলবেন না। শ্রীলঙ্কার বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা কিন্তু আগাগোড়া ভারত বিরোধী সরকার নামে পরিচিত, কিন্তু ক্ষমতায় আসার পর তারা প্রথম ভারত সফরেই কিন্তু আসেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অরুণা কুমার সকলের আগে দিল্লিতে এসে নরেন্দ্র মোদীর সঙ্গে একটু দেখা করেন। অর্থাৎ তারা বুঝতে পারেন দক্ষিণ এশিয়ায় জিওপলিটিক্যালি যদি সার্ভাইভ করতে হয় ভারতকে পাশে কিন্তু দরকার, এবং তারা কিন্তু ঠিক সেই কাজটাই করেছেন। পরবর্তীকালে তারা ভারী চমৎকার একটি স্টেটমেন্ট দেয়। তিনি বলেন শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে ভারত বিদ্বেষী বা ভারতের বিপক্ষে কোনো ষড়যন্ত্রকে তারা প্রশ্রয় দেবেন না। অর্থাৎ তারা সরাসরি চীনের দিকে ইঙ্গিত করে এই কথা স্টেটমেন্ট তারা দেন। এমনিতেই চীন কিন্তু শ্রীলঙ্কাকে দিনের পর দিন ডেপ ট্র্যাপ অর্থাৎ দিনের পর দিন ঋণের ফাঁদে ফেলে দেউলিয়া করে দিয়েছিল। সে সময় রাষ্ট্রপতি অরুণা কুমার বলেন যে ভারতই এমন একটা দেশ যে কিন্তু দিনের পর দিন শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। হয়তো ভারত বিরোধিতাটা সেই সরকারের সাময়িক একটা যদি বলা হয় স্থাপনা ছিল, কিন্তু লং টার্ম এফেক্টে ভারতকে সঙ্গে নিয়ে তারা চলতে চায়, কারণ এতে শ্রীলঙ্কারও কিন্তু লাভ। এবং নরেন্দ্র মোদী নতুন বাজেটে ভারত সরকারের এই নতুন যে বাজেট হয়েছে সেখানে কিন্তু শ্রীলঙ্কার জন্য বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করেন। আর এবার এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে, কিছু প্রজেক্টের উদ্বোধন আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যা শ্রীলঙ্কার এই সরকার পারে তা মোহাম্মদ ইউনূস পারেন না কেন? তিনিও তো ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসছেন, কিন্তু দেশের স্বার্থের কথা যখন ভাবতে হবে, তখন দেশের স্বার্থের প্রসঙ্গ যখন আসবে তখন কিন্তু ভারত বিরোধিতার জায়গা থেকে সরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করলেই আদতে আজকে বাংলাদেশের এই দেউলিয়াকরণ কিন্তু হতো না, তা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও আজকে বলবেন। অর্থাৎ শ্রীলঙ্কা যা পারলো বাংলাদেশ কিন্তু তা পারলো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে গিয়ে সামপুর সোলার যে প্ল্যানেট তা উদ্বোধন করবেন। 2015 সালের পর চতুর্থবারের জন্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামপুরে যে সোলার প্ল্যানেটটা তৈরি হয়েছে তাতে ভারতবর্ষ $11 মিলিয়ন কিন্তু ইনভেস্ট করেছে, এবং এখান থেকে 135 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু প্রতিদিন উৎপন্ন হবে। শুধু তাই নয়, এই চুক্তির সময় একাধিক বিতর্ক কিন্তু শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এসেছিল, কিন্তু বর্তমানে দেখুন তারা এই বিদ্যুৎ প্ল্যানেট উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন। এই বিদ্যুৎ প্ল্যানেট শ্রীলঙ্কার কোম্পানি সিলন ইলেকট্রিসিটি বোর্ড এবং ভারতবর্ষের এনটিপিসি একসঙ্গে বানিয়েছে। তারা এই উদ্বোধনের সময় ভারত সম্পর্কে ভূয়সী কিছু কথাবার্তা বলেন। আমি শুধু বলতে চাইছি আপনারা প্রতিবেশী দুই দেশের এই যে মানসিকতার পার্থক্য বোঝার চেষ্টা করুন। জিওপলিটিক্যালি সার্ভাইভালের জন্য দক্ষিণ এশিয়ায় ভারতকে টপকে আমি সর্বসের্বা হব, এই প্রবণতা আসলে যে বাংলাদেশ দেখিয়েছিল সেই বাংলাদেশের বর্তমান অবস্থাটা আপনারা দেখুন। এবং বাংলাদেশ যাদের ভরসা করে এই রকম অহংকার দেখিয়েছিল, মানে সেই কার্যত পাকিস্তান, সেই পাকিস্তানের অবস্থাটাও আপনারা দেখুন, যেখানে একটা আস্ত ট্রেন হাইজ্যাক হয়ে যাচ্ছে এবং তার পিছনেও তারা ভারতের অভিসন্ধিকে খুঁজে পাচ্ছে। আর এখানে একের পর এক প্রজেক্ট উদ্বোধন করে চলছে শ্রীলঙ্কা, যা ভারতের পাশাপাশি শ্রীলঙ্কারও একটা মুনাফার জায়গা কিন্তু তৈরি করছে। শুধু তাই নয়, তারা চীনের সঙ্গে তৈরি হওয়া একটি প্রজেক্টকে সম্পূর্ণভাবে বাতিল করে ভারতের হাতে তুলে দিয়েছে। এখানে চীনের যে ডমিনেন্স ছিল শ্রীলঙ্কাকে কেন্দ্র করে তাও কিন্তু শেষ করতে চাইছে ভারতবর্ষ। শ্রীলঙ্কা সরকার সিনোভার এবং ইটোকুইন জয়েন্ট ভেঞ্চার এই প্রজেক্টটি কিন্তু নিয়েছিল চীনের সঙ্গে একত্রে মিলে। এই প্রজেক্টটি রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করার একটা পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা এবং চীন একত্রে। কিন্তু শ্রীলঙ্কা সরকার এবার ডিসাইড করেছে চীনের এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে করবে ভারতবর্ষ। অর্থাৎ চীনের এই যে ডেপ ট্র্যাপের ফাঁদ, এই যে তাদের এই যে ষড়যন্ত্র, তা বুঝে ভারত সরকারের মিউচুয়ালি বেনিফিটেড একাধিক স্কিমকে তারা অ্যাকসেপ্ট করতে রাজি হয়েছে, যা ভারতবর্ষের ডিপ্লোম্যাসির সব থেকে বড় সাকসেস বলে আমার মনে হয়। এর আগে যখন শ্রীলঙ্কা বিপাকে পড়েছিল তখন কিন্তু চীন তাদের হামবন্টটা যে বন্দর তা কিন্তু নিজেদের দখলে নিয়ে নেয়। পাল্টা কলম্বা বন্দরের সঙ্গে আদানি চুক্তি করেন, যা নিয়ে শ্রীলঙ্কা সরকারও কিন্তু সে সময় বহু বিতর্কিত কথাবার্তা বলেছিলেন।
কিন্তু আজ দেখুন, রাজনীতি এমন একটা জিনিস এবং ভারতের ডিপ্লোম্যাসি কূটনীতি এমন একটা জিনিস, যারা একসময় শত্রু ছিলেন তারাও আজকে ভারতকে কিভাবে ডাকছেন এবং ভারতের হয়ে এত ভালো ভালো কথাগুলো বলে দক্ষিণ এশিয়ায় চায়নার ডমিনেন্সটাকে শেষ করার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। পাশাপাশি ভারত সরকার এখানে শ্রীলঙ্কা সরকারের কথা দিয়েছে একাধিক চাইনিজ ব্যাক প্রজেক্টে তারা গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্ট কিন্তু সাহায্য করবে শ্রীলঙ্কা সরকারকে। এতে ভারতেরও লাভ কিন্তু অনেক। এই শ্রীলঙ্কা এমন একটা জায়গায় জিওপলিটিক্যালি অবস্থান করছে, তাতে কিন্তু ভারতের ইন্ডিয়া ওশিয়ানের ডমিনেন্স যদি নিজেদের দখলে নিয়ে আসতে চায় তাহলে শ্রীলঙ্কার পাশে ভারতকে দাঁড়াতেই হতো। কিন্তু এতদিন কিন্তু চীন ছলে বলে কৌশলে শ্রীলঙ্কাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। তাই ইন্ডিয়ান ওশিয়ানের যে ডমিনেন্স এবং জিওপলিটিক্যালি পার্টিকুলারলি এই সাউথ ইস্ট এশিয়ার যদি পার্টিসিপেশন ভারতকে বাড়াতে হয় তাহলে শ্রীলঙ্কাই কিন্তু ভারতের কাছে একমাত্র রাস্তা। অর্থাৎ জয়শঙ্কর যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশ আমাদের কাছে কার্যত একটি ক্লোজ চ্যাপ্টার, বিকজ সকালে উঠে আপনি আমাদের নামে গালাগালি দিচ্ছেন এবং দিনের বেলা ভারত মানে রাতের বেলা ভারতের থেকে একাধিক পণ্যদ্রব্য সরবরাহ করছেন, তা জিওপলিটিক্সের একটা পলিসি হতে পারে না। তাই বাংলাদেশ ঠিক করুক কি করবে, আমরা বরঞ্চ শ্রীলঙ্কাকেই বেছে নিই, কারণ ইন্ডিয়ান ওশিয়ান দুক্ষেত্রেই ভারতের কাছে প্রয়োজনীয় একটি স্টেপ। তাই এবার হয়তো ভারতবর্ষ শ্রীলঙ্কার উপরে নিজেদের বাজি ধরাটা শুরু করলো। শুধু তাই নয়, শ্রীলঙ্কা সরকার বলছে যখন সেই দেশে ইকোনমিক্যালি ক্রাইসিস হয়েছিল তখন ভারতবর্ষ সেই দেশকে $4 বিলিয়ন সাহায্য করেছিল। এমনকি 2022 সালে যখন ফরেন এক্সচেঞ্জ তলানিতে গিয়ে ঠেকেছিল তখন IMF এর সঙ্গে মনিটারি বিভিন্ন কোলাবোরেশন কিন্তু ভারতবর্ষ করে দিয়েছে শ্রীলঙ্কার। অর্থাৎ তারা এখন ঋণ স্বীকার করতে চায়, তারা বুঝিয়ে দিতে চায় বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই কিন্তু আসল বন্ধু। অর্থাৎ 2022-এর ক্রাইসিস পিরিয়ডে ভারতবর্ষ যেভাবে শ্রীলঙ্কাকে ব্যাক করেছিল এবং চায়না যেভাবে শ্রীলঙ্কাকে গিলে খেতে চেয়েছিল, সেই পার্থক্য তারা করে এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই শ্রীলঙ্কা সফরে ইনভাইট তারা করেছেন। শুধু তাই নয়, তারা বলছে ইন্ডিয়া হলো ফার্স্ট কান্ট্রি যারা আমাদের সমর্থনে লেটার পাবলিশ করেছিল এবং ভারতবর্ষের সঙ্গে তারা মাল্টি প্রজেক্ট পেট্রোলিয়াম পাইপলাইনও শুরু করছে খুব তাড়াতাড়ি। সব মিলিয়ে শ্রীলঙ্কা যা পারলো বাংলাদেশ কিন্তু কিছুই পারলো না। দিনের শেষে কিন্তু ক্ষতিকর একটা প্রতিবেশী রাষ্ট্রে পরিণত হলো। আজকে শ্রীলঙ্কাকে দেখে আমি জানি না মোহাম্মদ ইউনূস শিখবেন নাকি, কিন্তু এটা তো বাস্তব। শ্রীলঙ্কার সাথে ভারতের বন্ধুত্ব যেমন ভারতের জন্য দরকার, আজকে শ্রীলঙ্কা সরকার রিয়েলাইজ করছে ভারত বিরোধিতাটা কখনো জিওপলিটিক্সের অপশন হতে পারে না, অন্তত সাউথ ইস্ট এশিয়াতে। পাশাপাশি এই শ্রীলঙ্কার মার্কেট কিন্তু ভারতের ক্ষেত্রে এক্সপোর্ট যেসব দেশে করে সেই সব দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম একটি মার্কেট। US এবং UK এর পর শ্রীলঙ্কার মার্কেটেই কিন্তু সব থেকে বেশি দ্রব্য রপ্তানি করে ভারতবর্ষ। শুধু তাই নয়, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে ভারতবর্ষ 2015 থেকে 2019 এই সময়কালের মধ্যে করেছে $2 বিলিয়ন। অর্থাৎ ভারতবর্ষ ক্রমাগত শ্রীলঙ্কার প্রতি ইনভেস্ট যেখানে বাড়াচ্ছে, ঠিক সেখানে বাংলাদেশের প্রতি ভারতবর্ষের যে আচরণ তা কিন্তু ক্রমেই সামগ্রিকতার দিক থেকে বাংলাদেশকে একটু একটু করে পিছিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার মতো ছোট একটি দেশে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে যেতে পারেন তাহলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখনো কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিংও করতে পারলেন না, সেই প্রশ্ন তো উঠবেই। অর্থাৎ শ্রীলঙ্কাকে দেখে কিছুই শিখলেন না জামাতপন্থী মোহাম্মদ ইউনূস। দেশটিকে কার্যত পাকিস্তানের কাছে বিক্রি করে করাচি থেকে একাধিক যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, বিভিন্ন কিছু আনার হুমকি দিয়ে ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করে এখন নিজের পায়ে নিজেই কুড়ুল মারার মতো অবস্থা হয়ে গেছে। এতটাই বিপদগ্রস্ত একটা জায়গায় চলে গেছেন যে তারা এখন সেভেন সিস্টার্সকে ব্যবসার জন্য খুলে দিতে চাইছেন, সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ব্যবসা করতে চাইছেন। এর চেয়ে হতাশাজনক ছবি হয়তো বাংলাদেশের বর্তমান সময়ে আর দেখা যাবে না, ভবিষ্যতেও দেখা যাবে না। অথচ এই বাংলাদেশ সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার গেছেন, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষে ছুটে এসছেন। এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আজ কোথায় গেল? এই নষ্ট করার পিছনে দায়টা কার? মোহাম্মদ ইউনূস কেন ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করে আজ একের পর এক চুক্তি থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করলেন? এই প্রশ্ন তো উঠবে এবং ইতিহাস এই সময়টিকে নিঃসন্দেহে কোনো না কোনোভাবে বিশ্লেষণ করবে। সেদিন বোঝা যাবে কে ঠিক কে ভুল। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।